দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে মুখ এবং দাঁতের আধুনিক চিকিৎসা পদ্ধতি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার আসাফুজ্জোহা রাজ, দন্তরোগ বিশেষজ্ঞ, মহাসচিব বিএফডিএস। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। যেটি আসলে বলছিলাম যে আমরা কিন্তু এখনকার সময়ে মুখের এবং দাঁতের বাংলাদেশে কি কি আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমাদের দেশে কিন্তু মুখের এবং দাঁতের যেমন বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি আমরা খুব সফলভাবে করছি, তার সাথে সাথে অপচিকিৎসকেরও কিন্তু কমতি নেই। সেক্ষেত্রে আসলে সঠিক জায়গায় যাচ্ছে কিনা সেটি বোঝার উপায় কি? খুব ভালো একটি প্রশ্ন। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান না, আমি একদম বাংলাদেশ শুরু থেকেই এই অবস্থায় হয়ে আছে। কারণ আপনি জানবেন যে দেশের ডেন্টিস্ট্রির যে আধুনিকতা, এটা কিন্তু খুব বেশি দিন না। আমরা যদি একটু দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখা যায় গত 15-20 বছর ধরেই কিন্তু এই আধুনিকতা আসছে। তার আগে দেশে কিন্তু ডেন্টিস্ট্রি ছিল না। আমি সবসময় এটা বলি যে কোনো প্রোগ্রামে, আমি পাশ করেছি 2000 সালে। তখন আমার যে বিএমডিসি নাম্বার, মানে ডাক্তার হওয়ার যে নাম্বারটি, বৈধতা 1158। তো দেখা তার কিন্তু ডাক্তার ছিলই না একেবারে। তো প্রান্তিক জনগোষ্ঠী বলি, ইভেন শহর কেন্দ্রিকও রুগীরা কিন্তু নিরুপায় হই এক ধরনের ভুয়া চিকিৎসক যাদের কোনো জ্ঞান নেই, এই ধরনের মানুষের কাছে চলে যেত। ফলে ওইখান থেকে একটি বিরূপ অভিজ্ঞতা বা একটি খারাপ অভিজ্ঞতা নিয়ে এখনো কিন্তু অনেকেই ভুগছে বা চলছে। কিন্তু আপনার দাবি নিয়ে বলছি, আপনি যেমনটি বলছিলেন যে বর্তমানে বাংলাদেশের ডেন্টাল চিকিৎসা ব্যবস্থা এখন এতটাই আধুনিক যে আমরা গর্ব করে বলতে পারি যে উন্নত বিশ্বে উদ্ভাবিত যে কোনো ধরনের প্রযুক্তি কিন্তু আমাদের দেশের রুগীরা চাইলে এখন তারা তাই আসতে পারছে আমাদের দেশের ডেন্টিস্টের মাধ্যমে। একেবারে। তো এই যে আধুনিক চিকিৎসার কথা বলছি, সাধারণত মুখের এবং দাঁতের আধুনিক চিকিৎসা বলতে কোন কোন বিষয়গুলোকে বোঝাতে পারেন আপনি? একদম যদি শুরু থেকে আসি, মুখে কি কি রোগ হয়, হ্যাঁ, প্রথমে চিন্তা করি খুব সিম্পল, যেটা সবার মধ্যেই হচ্ছে বা হয়, দাঁতের ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ। আচ্ছা। দাঁতে আমরা দেখি কালো রঙের গর্ত হয়ে গেছে, এখানে কিন্তু দেখা যায় যে ফিলিং করলে দাঁতটি ভালো হয়ে যায়। এতদিনে একটি প্রচলন ছিল, সহজলভ্য ছিল মেটাল ফিলিং। সেটা দেখতে অনেকটা সিলভার কালারের, দাঁতের সাথে ম্যাচ করে না, হাসলে অনেকে একটু অস্বস্তি বোধ করে। সেটা কিন্তু এখন দেখা যায় গ্রাম পর্যায়েও কিন্তু কসমেটিক ফিলিং এ চলে আসছে। রোগী নিজেও বুঝতে পারে না যে সেখানে একটা ফিলিং আছে। দেখতে এবং কাজ দুইটাই একইভাবে কাজ করে। এরপরে আসি যে কোথাও দাঁত ভেঙে গেছে বা পড়ে গেছে, কৃত্রিম দাঁত লাগানোর বিষয়টি। আমাদের দেশে প্রথমে ছিল ডেঞ্চার। আপনি দেখবেন আমাদের নানা দাদারা এখনো পর্যন্ত কিন্তু গ্রাম পর্যায়ে কাল ধরে ডেঞ্চারটা কিন্তু খুব জনপ্রিয় ছিল, যে রাতে খুলে রাখতে হয়, পরে রাখতে হয়। এটা কিন্তু আরাম পাওয়া যায় না, কারণ সাথে একটা প্লেট থাকে, একটি ছোট তারও থাকতে পারে অনেক ক্ষেত্রে, অতটা কিন্তু স্বস্তির জায়গাটা নিশ্চিত করে না। সেটা পরবর্তীতে কিন্তু ব্রিজ, এটা কিন্তু অনেক জনপ্রিয়, অনেকদিন ধরে বাংলাদেশে এটা ব্যবহৃত হচ্ছে। কিন্তু মানুষ চিন্তা করে যে একটি দাঁত আমি লাগাবো কেন, পাশে দুটি দাঁতকে টাচ করব। ব্রিজ কিন্তু যেখানে দাঁতটি নেই তার দুই পাশে দুটি দাঁতকে কাজে লাগিয়ে তারপর সেটি লাগানো হয়। মানে একটির জন্য দাঁত লাগাতে হয় তিনটা মুকুট লাগাতে হয়। তো অনেক রুগীরা কিন্তু এটা চাই যে ভালো দাঁত কেন সেটা চিকিৎসা করবে। সেই আধুনিকতার চিন্তা করে কিন্তু উন্নত বিশ্বে এখন ডেন্টাল ইমপ্ল্যান্ট খুব জনপ্রিয়। এটি এখন বাংলাদেশে চলে আসছে এবং প্রচুর ব্যবহৃত হচ্ছে। জাস্ট যেখানে দাঁত নেই ওই জায়গাটিতে স্ক্রু বসিয়ে তার উপরে দাঁত লাগানোর একটি আধুনিক পদ্ধতি। এরপর যেটা ডিজিটাল ডেন্টিস্ট্রি, এটা কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত ব্যাপক আকার প্রসার পায়নি, বাট উন্নত বিশ্বে এটা পেয়েছে, আমাদের দেশে হচ্ছে, গ্রোয়িং ইজ এ। এই ডিজিটাল ডেন্টিস্ট্রি বলতে কিন্তু এখন এর মধ্যে কসমেটিক বলেন, এই যে আমরা ক্রাউন ব্রিজ লাগাচ্ছি, আর্টিফিশিয়াল দাঁত বলছি, ইমপ্ল্যান্ট কোথায় লাগবে, সব কিছুই কিন্তু এই ডিজিটাল ডেন্টিস্ট্রির আওতায় চলে আসছে। মানে একটি 3D একটি মডেল তৈরি করে কোন জায়গাটাতে কোন জিনিসটি বসলে পারফেক্টলি রুগীদের জন্য ভালো হবে, দেখতে ভালো লাগবে, নিখুঁতভাবে কিন্তু এই কাজগুলি এখন আমাদের দেশে হচ্ছে এবং প্রতি রুগী এটা সুবিধা, অনেক রুগীর সুবিধা পাচ্ছে। যদিও এটা একদম প্রান্তিক জনগোষ্ঠী এখনো পাচ্ছে না, আশা করছি যেহেতু সহজ কেন্দ্রিক ঢুকে গেছে, হয়তো খুব শীঘ্রই আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীও এই আওতায় চলে আসবে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটা দর্শককে আমরা নিশ্চিত করছি দাঁতের যদি আধুনিক চিকিৎসা তারা পেতে চায় তাহলে কিন্তু কিছুটা চিকিৎসা খরচ কিন্তু লাগে, কারণ ডেন্টালে ব্যবহৃত যে কোনো ম্যাটেরিয়াল কিন্তু আমাদেরকে উন্নত বিশ্ব থেকে আমদানি করতে হয়, খরচ পড়ে যায়। এবং যদি আমরা কম্পেয়ার করি সেই সব দেশের থেকে, তাহলে আমাদের দেশে এখনো অনেক কম, বাট আমাদের দেশে অর্থনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ব্যয়বহুল। তবে ভালো চিকিৎসা নিতে গেলে, যেটা হয়তো তার বাকি জীবন থাকবে, তার কথা বলতে, তার খেতে, তার চেহারা সুন্দর করতে
সেক্ষেত্রে ওই খরচটা কিন্তু অতটা সহনশীল পর্যায়ে থাকার কথা বলে আমাদের মনে হয়, বাট একেবারে। আপাতত দৃষ্টিতে মনে হয় কিছুটা ব্যয়বহুল। কিছু কিছু ক্ষেত্রে দাঁত শিরশির অনুভূতি, এই বিষয়গুলো খুব কমন আমাদের রোগীদের মধ্যে। এখন তো ঠান্ডার সময় শিরশির অনুভূতি আরো বাড়ছে, তো এগুলাতে কি কসমেটিক ফিলিং আপনারা ইউজ করেন এসব? এটা আসলে ডিপেন্ড করে শিশির কেন করছে তার উপর। আচ্ছা। শিশির করার কারণ কিন্তু মেইনলি আসলে দুইটা। একটি হচ্ছে কোনো কারণে যদি দাঁতের যে প্রতিরক্ষা আবরণ, আমরা হাসলে দেখি সাদা রঙের অংশ, এটা যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায়, অনেক কারণে ক্ষয় হতে পারে। খুব জোরে জোরে দাঁত ব্রাশ করলে, যারা একটু বেশি কনসাস, দিনে 5-6 বার দাঁত ব্রাশ করে, তাদের এটা ক্ষয় হয়ে যেতে পারে। যারা টুথপেস্টের পরিবর্তে কয়লা, ছাই বা লবণ এগুলো নিয়ে ঘষাঘষি করলে যাতে এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। যাদের লম্বা টাইমের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি রয়েছে তাদের এটা হতে পারে। যারা দাঁতকে খাবার ছাড়া অন্য কাজে ব্যবহার করে, বিশেষ করে মেয়েরা চুলের ক্লিপ খুলে, কোনো প্যাকেটের খুলে, তাদেরকে দাঁতের এই এনামেলটি ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় হলেই তখন ঠান্ডার উপস্থিতিতে দাঁত শিরশির করতে পারে। আর আরেকটি কারণ হচ্ছে মাড়িতে রোগ হয়ে যদি কোনো কারণে মাড়িটা উপরে উঠে যায়, মানে দাঁতের শিকড় যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে দাঁত শিরশির করতে পারে। তো কারণ যেই হোক না কেন, শিরশির শুরু হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আগে আমরা দেখি যে আসলে অ্যানামেলটি ক্ষয় হয়েছে কিনা। যদি অল্প ক্ষয় থাকে তাহলে বাজারে কিছু টুথপেস্ট পাওয়া যায়, মেডিকেটেড টুথপেস্ট, বিশেষ করে ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট, ওইটা দিয়ে আমরা তাদেরকে নিয়মটা দেখিয়ে দিই যে সব টুথব্রাশ ইউজ করবেন দিনে 2 বেলা 2 মিনিট টাইমে এনাফ দাঁতের সকল পৃষ্ঠ পরিষ্কার করার জন্য। আর যদি অ্যানামেল বেশি ক্ষয় হয়ে যায়, তখন আপনি যেমনটি বলছিলেন কসমেটিক ফিলিং লাগে, যেটা ক্ষয় হয়ে গেছে ওটা কি দাঁতের রঙের সাথে মিলিয়েই আমরা ওই জায়গাটাকে ভরাট করে দেই, যাতে করে ঠান্ডার উপস্থিতি বা মিষ্টির উপস্থিতিতে দাঁতের শিরশির না করে, না হয়। এবং শিরশির অনুভূতিটা নিয়ে যারা পুষে রাখে, একটা সময় কিন্তু ব্যথায় মানে ব্যথাতে চলে যায়, রূপান্তরিত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন সেটি একটু জানবো। এবং যখন ডাক্তার বা ডেন্টিস্ট বলেন রোগীকে যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, তখন কিন্তু রোগীদের একটা আপত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে, আমার তো দাঁতটা একটু ব্যথা করছে, খুব বেশি তো ব্যথা করছে না, এটা কি পুডিং দেওয়া যায় কিনা? তো সেক্ষেত্রে কি থাকে? আসলে খুব ভালো কথাই বলেছেন। একটু আগে কিন্তু বিরোধীর আগে আমরা বলছিলাম খরচের একটি বিষয়টি, ওইটা আমি আবার একটু আনি এখানে। যদি কোনো পেশেন্ট বা কোনো সাধারণ মানুষ শুরুতেই, মানে যেমন শিরশির করছে, শুরুতে যদি করে চিকিৎসা করিয়ে নেয়, কিন্তু সবার কিন্তু খরচের আওতার মধ্যেই থাকে। বাট রুট ক্যানাল কেন করতে চায় না? এমনিতেই কমপ্লিকেটেড চিকিৎসা, খরচও বেশি, এই জন্যই করতে চায় না। তবে একবার যদি আমাদের এই অবহেলা হোক বা উদাসীনতা হোক, আমরা বেশি দেরি করে ফেলি, মানে শিরশির করছে যাচ্ছি না, গর্ত হয়ে গেছে দেখছি যাচ্ছি না ডাক্তারের কাছে, তখন কিন্তু এই সংক্রমণটি দাঁতের মধ্যে থাকে না বলতে সংক্রমণ দাঁতের ভিতরে মজ্জায় পৌঁছে যায়। আর মজ্জায় পৌঁছে গেলে সেই দাঁতকে আসলে রাখতে গেলে এখনো পর্যন্ত বিজ্ঞানসম্মত একটাই চিকিৎসা, যেমন বলছিলেন রুট ক্যানাল। এছাড়া কিন্তু দাঁতটাকে আর রক্ষা করার কোনো পথ নেই, হয় ফেলে দিতে হবে অথবা রুট ক্যানাল করে রাখতে হবে। আর আমরা তো অবশ্যই জোর গলায় বলবো দাঁতটি রাখাই ভালো, কারণ প্রত্যেকটা দাঁতেরই রয়েছে আলাদা আলাদা ফাংশন। একটি হারালেই কিন্তু পুরো দাঁতের ব্যবস্থাটাই এলোমেলো হয়ে যায় একেবারে। এবং দাঁতের সমস্যা হলে রোগীরা কিন্তু বলে যে দাঁত তুলে ফেলে দেই ডাক্তার, যেহেতু আমাদের ব্যথা হচ্ছে তাহলে দাঁত তুলে ফেলে দিই। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, দাঁত তুলে ফেলার পরে কি সমস্যা হতে পারে? দাঁত না থাকলে দাঁতের ব্যথাও নাই, এরকম ভাবে অনেকে, আসলে কি সত্য কিনা? হ্যাঁ, আমরা তো মনে করি যে আমাদের চাচা দাদা মামা অনেকের মুখে দাঁত নেই, 2-3 দাঁত, কি হয় কিছু তারা তো বলে যাচ্ছে না। বাট একটি বিষয় জানতে হবে, এই দাঁতের সাথে কিন্তু শুধুমাত্র লোকাল একটি বিষয় তা নয়। লোকাল বিষয় বলতে চর্বণে অসুবিধা, চর্বণে হলে হজমের সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, এগুলো তো আছেই। কসমেটিক পারপাস তো অনেক বড় একটি বিষয়। এখন কোনো জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে চান, এই যে আমরা বসে আছি হাসছি, এগুলো কিন্তু নিজেদেরকে উপস্থাপন করার জন্যে সুস্থ এবং সবগুলো দাঁত কিন্তু খুবই জরুরি। এটি কসমেটিক পারপাসে গেল। এরপর স্পষ্ট উচ্চারণ, যাদের দাঁত নেই তারা কিন্তু খুব ভালো কথা বলতে পারবে না, তাদের কথার যে প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায় একটি দুটো দাঁত না থাকলে। এগুলোর পাশাপাশি কিছু জিনিস কিন্তু রোগীরা জানে না, যেমন যাদের দাঁত নেই এদের কিন্তু এক ধরনের ডিমেনশিয়া গ্রো করে, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এরা আমরা বুঝতে পারি না, এটা বোঝার কথাও না। যাদের দাঁত নেই তাদের হয়তো স্মৃতিশক্তির লোপ পায়, কাজের আগ্রহ কমে যায়। ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তারা লেখাপড়া ঠিক মতো মনে রাখতে পারে না, খেলাধুলার আগ্রহ কমে যায়। তো অনেক কিছু বিষয় কিন্তু এই দাঁতের সাথে নির্ভর করে। কারণ প্রকৃত চর্বণ যেমন আমাদের খাবারকে ভেঙে দেহের পুষ্টি দিচ্ছে, তেমনি মস্তিষ্কের রক্ত সরবরাহের বিষয়টা কিন্তু এই চর্বণের মারফতে নিশ্চিত হয়। যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আমাদের সার্বিক দেহেরই একটি বিরূপ প্রতিক্রিয়া পড়ে, যেটা আমরা বুঝতে পারি না যে দাঁত নাই বলে এটা হচ্ছে। একেবারে। তার মানে দাঁত যখন তোলা হবে, যদি কোনো কারণে তোলা হয়ে যায়, পরবর্তীতে আসলে তাহলে ওই জায়গাটাতে কি করণীয়, যেটা আপনি বলছিলেন যে দাঁত প্রতিস্থাপনের যে ব্যাপারটি রয়েছে? একমাত্র আক্কেল দাঁত ছাড়া, আক্কেল দাঁত বলতে আমাদের উপরের এবং নিচের চোয়ালের একদম শেষের যে 4টি দাঁত রয়েছে, ওটার পজিশন ঠিক না রাখলে ওটা আমরা ফেলে দিতে বলি, এবং ওটা রিপ্লেসমেন্টের দরকার হয় না। এছাড়া প্রতিটা দাঁতই ইম্পর্টেন্ট, যদি কেউ ফেলে দেয় সেখানে কৃত্রিম দাঁত সংযোজন লাগবে। 3টি মাধ্যম সারা বিশ্বে প্রচলিত, আমাদের দেশেও 3টি মাধ্যম রয়েছে,
আমি আগে বলছিলাম ডেঞ্চার, ব্রিজ অথবা ইমপ্ল্যান্ট, যে কোনো একটি পদ্ধতিতে রোগীর স্বাস্থ্য ব্যবস্থা, রোগীর অর্থনৈতিক অবস্থা, বয়স সব মিলিয়ে যে কোনো একটি বিষয় তাকে নির্বাচন করে তাকে লাগিয়ে নিতে হবে, এবং অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে, ডেন্টাল সার্জনের কাছে গিয়ে করাতে হবে, যেটাই করা হোক না কেন। আপনি আক্কেল দাঁতের প্রসঙ্গ এনেছেন, তো আক্কেল দাঁতের প্রসঙ্গে একটা বিষয় খুবই জানতে ইচ্ছে করে সাধারণ রোগীদের হয়ে আপনার কাছ থেকে আমার, এই যে বলছিলেন যে আক্কেল দাঁত সমস্যা হলে আপনারা তুলে ফেলতে বলেন, অনেকে তো শুধুমাত্র আক্কেল দাঁতটাই রাখতে চান সারা জীবন, যে আমার আক্কেলটা ঠিক রাখার জন্য আক্কেল দাঁতটা যদি না তুলে ফেলতে হয় তাহলে সেটা করা যায় না, আসলে সত্য কোনটা? আক্কেল দাঁতের কথাটা আক্কেল আমরা এই জন্যই বলে থাকি কারণ এটি অপেক্ষা দেরিতে ওঠে, মানুষ একটু ম্যাচিউরড হওয়ার পরই দাঁতটি ওঠে, অন্য দাঁত যেমন আগেই উঠে যায়, আক্কেল দাঁত বলি। বাট এটা ফেলে দিলে এই আক্কেলের সমস্যা বা বুদ্ধিমত্তার কোনো বিষয়, চোখের সমস্যা, কোনো কিছু কিন্তু এখন বৈজ্ঞানিক কোনো প্রমাণিত হয় না বৈজ্ঞানিক ভাবে। অনেকে আপনি যেমন বলছিলেন যে চোখের সমস্যা হতে পারে, বা আমরা যেমন বলছি দাঁত ফেলে দিলে অনেক সমস্যা হয়, সেগুলি কোনোটি হতে পারে। আক্কেল দাঁতের ক্ষেত্রে সেটা অতটা জরুরি নয়, ওটা ফেলে দিলেও আমাদের সার্বিক দেহের কোনো তেমন বড় ধরনের সমস্যা হয় না। আর ওইটাকে রাখাটাও বেশ কষ্ট, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওটা এলোমেলো হয়ে ওঠে, হয় সামনে দাঁতে প্রেশার দিয়ে সামনে দাঁত নষ্ট করে ফেলে দিতে পারে, অথবা জিবার দিকে ওঠে, অথবা চোয়ালের দিকে ওঠে, আলটিমেটলি ওটা কোনো কাজে আসে না। তো আক্কেল দাঁত ফেলে দেওয়াটা খুব জটিল কোনো কিছু নয়, এটা ফেলে দেওয়াই আমাদের জন্য অ্যাডভাইস থাকে একেবারে। আচ্ছা, তো এই যে বলছিলাম যে রুট ক্যানাল ট্রিটমেন্টের আধুনিক অনেক অনেক পদ্ধতি চলে এসেছে এবং খুব নিখুঁতভাবে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এখন আমরা সিঙ্গেল সিটিং ভিজিট বা সিঙ্গেল ভিজিট আরসিটি সেটি করে থাকি, যেটাকে অনেক সময় বলা হয় যে আমরা বারবার করে আসলে অনেক সময় রোগীদের আশাটা, একটু দূরে যারা থাকেন তাদের আশাটা ক্ষেত্র বিশেষে একটু মানে কষ্টসাধ্য হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে আধুনিক যে পদ্ধতিটা আছে রুট ক্যানাল ট্রিটমেন্টের, সেটি কিভাবে আমাদেরকে উপকৃত করছে? হ্যাঁ, দেখেন এখন কিন্তু আমাদের যে যন্ত্রপাতির বিষয়টি, আপনি দেখেন একজন ভালো ক্যামেরা ছবি তুলতে পারে, তার যদি ভালো ক্যামেরা না থাকে সে কিন্তু ভালো ছবি তুলতে পারবে না, যতই ভালো ক্যামেরাম্যান হোক। আমাদের ক্ষেত্রে তাই, আমরা যত ভালো কাজ না করি না কেন, আমাদের যদি যন্ত্রপাতি ভালো না থাকে আমরা ভালো ছবি দিতে পারবো না। এই রুট ক্যানালের সফলতা কিন্তু আমাদের দেশে এখন আমার তো মনে হয় উন্নত বিশ্বের চেয়েও মনে হয় ভালো, কারণ আমাদের চেম্বার এখন হয়ে গেছে আর ভিজিবল এক্স রে, আমরা সাথে সাথে রোগীদেরকে এক্স রে করে দেখতে পাচ্ছি যে দাঁতের রুট ক্যানাল ঠিক হচ্ছে কিনা। রুট ক্যানাল মানে কিন্তু দাঁতের ক্যানেলটাকে জীবাণুমুক্ত করে ফিলিং করা, ঠিকমতো ফিল হচ্ছে কিনা, এক্সট্রা কোনো ক্যানেল আছে কিনা, খুব সহজে কিন্তু এই যন্ত্রপাতির মাধ্যমে আমরা এখন বুঝতে পারি। তারপর রুট ক্যানেল ফেলির সম্ভাবনা খুব কম। তবে হ্যাঁ, রোগীরা যদি রোগকে অনেক দিন ধরে পুষে রাখে, দাঁতের সংক্রমণ দাঁতের মজ্জাকে নষ্ট করে চোয়ালের হাড়ের মধ্যে ছড়িয়ে অনেক দূর চলে গেছে, সেক্ষেত্রে কয়েকটা সিটিং লেগে যায়, সময় লেগে যায়। তবে রোগীরা যদি ব্যথা শুরুতেই চলে আসে বা দ্রুত চলে আসে, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু বা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিঙ্গেল সিটিংয়ে এখন রুট ক্যানাল করা সম্ভব হচ্ছে। আমরা একটু আঁকাবাঁকা দাঁতের দিকে বা ফাঁকা দাঁতের দিকে, এলোমেলো দাঁতের দিকে যেতে চাই। এটি অনেক 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 মানুষের প্রশ্ন যে এই যে আঁকাবাঁকা দাঁত বা এলোমেলো দাঁত, তার আধুনিক চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে এখন কি হচ্ছে বা কি করছেন আপনারা? হ্যাঁ, এখন কিন্তু আসলে কসমেটিক একটা সময়, আপনি দেখবেন ঝকঝক করে দাঁত মানুষ চাই, সুন্দর সুসজ্জিত দাঁত চাই, দেখবেন এই জন্য কিন্তু আমরা শুনি যে পার্লার টার্লার অনেক মানুষের ভিড় হয়ে গেছে, এখন মানুষ দাঁতকে ভালো চাই। তো যাদের এলোমেলো দাঁত আছে, একসময় ধারণা ছিল এটা মনে হয় ঠিক করা যাবে না, এটা একদম জন্মগত আর ভালো করা যাবে না। তবে বর্তমানে বেশ কিছুদিন আমাদের বাংলাদেশে এই চিকিৎসাটি এতটাই আধুনিক হয়ে গেছে যে একজন যদি চাই তার যে কোনো বয়সেই এই দাঁতকে সুন্দর করতে পারে। আচ্ছা, তো এটার অনেকগুলো পদ্ধতি বাংলাদেশে রয়েছে। যদি উন্নত বিশ্বের দিকে তাকাই আমরা, যেমন ব্রেসেস, এটা আমাদের দেশে অনেকদিন ধরেই হচ্ছে, বাইরের দেশেও হচ্ছে। বিশেষ ধরনের আমরা স্ক্রু লাগিয়ে দাঁতগুলোকে সার্টেন পিরিয়ড সময় নিয়ে সমান করে দেই। তার পরবর্তীতে এখন যেটা অ্যালাইনার, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে বহির্বিশ্বের মতো। সেটি ঠিক এই ব্রেসেসের মতো কোনো স্ক্রু বা মেটাল জিনিস ব্যবহার করা লাগে না। পেশেন্ট আসে, আমরা ডায়াগনোসিস করি পেশেন্টের কোথায় কী সমস্যাগুলি রয়েছে, সেই অনুযায়ী ওই যে আগেই বলছিলাম যে আমাদের এখন ডিজিটাল ডেন্টিস্ট্রি চলে আসছে, সেই মারফতেই কিন্তু আমরা পেশেন্টকে একটা প্লাস্টিকের ডিভাইস পরিয়ে দেই। এটা একদম স্বচ্ছ, আচ্ছা, বললে বুঝতে পারবো না তাতে কিছু লেগে আছে। এবং এটি কিন্তু একটা মানে অনেকে ফ্যাশন হিসেবেও, এখনকার যে জেনারেশন তারা কিন্তু ফ্যাশন হিসেবেও এটি রাখতে চায় যে আমি হচ্ছে ক্লিয়ার অ্যালাইনারটা ইউজ করব, নিজেই এটি বলে, নিজেই এটা চাচ্ছে। তো অ্যালাইনারের ফলে দেখা যায় যে এই যে দাঁতের যে এলোমেলো যে বিষয়গুলি রয়ে যায় বা ফাঁকা দাঁত রয়ে যায়, এগুলোকে এনশিওর করে আবার সুন্দর করে সাজিয়ে দেয় দাঁতগুলোকে। আচ্ছা, ডিপেন্ড করে কিসের উপরে, কতদিন লাগে এলোমেলো দাঁতগুলো ঠিক হতে বা কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা সেটাতে পৌঁছাতে? এটা কিছু জিনিস ডিপেন্ড করে, যেমন বয়স কখন থেকে শুরু করছে। সাধারণত বাচ্চারা আমরা বলি যে 13-14 বছরে যদি দেখা যায় দাঁত এলোমেলো হচ্ছে, তখন থেকে চিকিৎসকের পরামর্শে চলে আসা উচিত। চিকিৎসক তার যে দাঁতের স্ট্রাকচার, দাঁতের যে রুট ফর্মেট হয়েছে কিনা, অন্যান্য যে মুখের হাড়ের স্ট্রাকচার, তার উপরে ডিপেন্ড করে বয়স নির্ধারণ করে দেয়। তবে যত আগে কাজটি শুরু হবে তার চিকিৎসার সময়টি কম লাগে, জটিলতাও অনেক কমে আসে।
আচ্ছা, আর একটি বিষয় সেটি খুবই কমন আমরা দেখি যে মাড়ি থেকে রক্ত আসা, যেটিকে অনেকে দাঁত থেকে রক্ত আসা বলেন। তো এই যে মাড়ি দিয়ে রক্ত আসা বা মুখে দুর্গন্ধ হওয়া, এটি তো খুবই অস্বস্তিকর একজন মানুষের জন্য। সেখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ, দুইটি বিষয়। দুর্গন্ধ হয় কিন্তু দুইটা কারণে, একটা লোকাল কারণ, একটা সিস্টেমিক কারণ। লোকালটাই সবচেয়ে বেশি কমন হয় আমাদের ভিতরে, যে আমরা খাচ্ছি ঠিকমতো দাঁতের ফ্লসটা করছি না, দাঁতের ফাঁকে খাবার জমে এই দুর্গন্ধ হতে পারে। বিভিন্ন খাদ্যাভ্যাস থেকে যারা স্মোক করে, অ্যালকোহল খায়, ওদের মুখে হতে পারে। যাদের ক্রনিক রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ইভেন ক্যান্সারের পেশেন্ট যারা ইনহেলার ইউজ করে লম্বা টাইম ধরে, তাদের মুখে দুর্গন্ধ হতে পারে। কারণ যাই হোক, দুর্গন্ধ যে হয়ে যায়, এই বিব্রতিকর অবস্থায় না থেকে চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক কারণটি নিশ্চিত করে জেনে বুঝে তাকে সে পরামর্শ দিলে গন্ধটি থেকে সে নিজেকে দূরে রাখতে পারবে। আর বলছেন মাড়ি দিয়ে রক্ত পড়াটি আমাদের দেশে খুবই কমন। দেখবেন যে কেয়ারই করে না, ব্রাশ করছে, থুতু ফেলে রক্ত পড়ছে, কোনো কেয়ার করে না। কিন্তু এই মাড়ি দিয়ে রক্ত পড়াকে আমরা নিশ্চিত করছি নীরব ঘাতক হিসাবে। এটা যদি লম্বা টাইম রয়ে যায়, শুধু দাঁত বা মুখের স্বাস্থ্য নষ্ট করছে এমনটি নয়। এখান থেকে আমাদের হার্ট, লিভার, কিডনি, মস্তিষ্ক, যাই বলি না কেন, শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা স্পষ্ট প্রমাণিত। একেবারে যাদের এটা হয় তারা অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শের মতো খুব সিম্পল চিকিৎসা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা হয় দাঁতের গোড়ায় প্লাগ বা পাথর জমে, জাস্ট সিম্পল স্কেলিং করলেই পেশেন্ট একদিনই ভালো হয়ে যায়। একেবারে এই জন্য শুধু আমরা না, সারা বিশ্বের ডেন্টিস্টরা জোরালোভাবে বলে যে বছরে অন্তত 2 বার, একান্তই না পারলে অন্তত একবার একজন বৈধ চিকিৎসকের কাছ থেকে মুখের স্বাস্থ্য চিকিৎসা পরীক্ষা করিয়ে নিন। প্লাগ ক্যালকুলাস থাকলে স্কেলিং করিয়ে নিন। স্কেলিং একটি নিরাপদ চিকিৎসা। অনেকেই মনে করে বারবার স্কেলিং দাঁত ক্ষয় হয়ে যাবে, দাঁত শিরশির করবে, এমন চিন্তা করার কোনো সুযোগই নাই। মানে ক্ষয় তো হচ্ছে পাথরের জন্য, স্কেলিং এর জন্য না। চিকিৎসা পদ্ধতিটাকে আসলে ব্লেম করার কিছু নেই, রোগটার উপরে ব্লেম করতে হবে। কিন্তু মানুষ সাময়িক একটু অস্বস্তি হয়, কারণ মুখের মধ্যে সে অনেক পাথর নিয়ে অভ্যস্ত, হঠাৎ করে পাথরগুলি চলে গেছে, একটু শিরশির করতে পারে, একটু অস্বস্তি হতে পারে, এটা খুব সাময়িক। কিন্তু এটা তার স্বাস্থ্যের জন্য, মুখের স্বাস্থ্যের জন্য, সবকিছুর জন্য কিন্তু এটা খুব ভালো। একেবারে শেষ দিকে চলে এসেছি, শেষ দিকে এসে দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে কিছু বলার আছে কিনা? বলতে গেলে শুধু কয়েকটা কথা সবসময় বলি, যে মুখের স্বাস্থ্যের বিষয়ে কোনো অবহেলা করা যাবে না। কারণ মুখের স্বাস্থ্যের বিষয় যদি ভালো থাকে, আপনার সার্বিক দেহ স্বাস্থ্য ভালো থাকবে। সিম্পল কয়েকটি কথা: সকালে নাস্তার পর রাতের ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট করে দাঁতের সকল পৃষ্ঠ পরিষ্কার করতে হবে। যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকার প্রবণতা রয়েছে, টুথপিক কাঠি না ব্যবহার করে, মানে বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ নিয়ম জেনে ব্যবহার করতে হবে। এর পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তনও জরুরি। মিষ্টি জাতীয় খাবার মুখের স্বাস্থ্যকে ক্ষতিকর, আমরা জানি। এটাকে কমিয়ে আমাদের সারা দেশে অনেক সময় মৌসুমী ফলমূল পাওয়া যায়, অনেক ফাইবারযুক্ত খাবার পাওয়া যায়, এগুলোকে উৎসাহিত হব। আর বছরে 2 বার ডেন্টিস্টের পরামর্শ নেব অবশ্যই। এবং আমাদের যে কোনো সমস্যা অবশ্যই আধুনিক চিকিৎসা তো আমাদের একেবারে হাতের কাছে রয়েছেই, সেটি সবচেয়ে আশার সংবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানালেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ, এবং অবশ্যই মাই টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।